ফুলহীন বাসর ঘরে বসে আছে তে। আজ তার বিয়ে হয়েছে, কিন্তু আর 5 জনের যেভাবে বিয়ে হয় এই বিয়েটা তেমন স্বাভাবিক বিয়ে নয়। আর এমনিতেও আর 5টা মেয়ের মতো তের বাসর ঘর নিয়ে কোনো স্বপ্ন নেই। ও ভেবেই পাচ্ছে না যে আজকে ওর বিয়ে হলো না অন্য কিছু। তের গায়ে বিয়ের ড্রেস, লাল লেহেঙ্গা পরা আর বেশ কিছু জুয়েলারি দিয়ে গা ভর্তি, কিন্তু মুখে কোনো মেকআপের চিহ্ন পর্যন্ত নেই। থাকবি বা কোথা থেকে? কান্না করতে করতে মেয়েটার চোখ মুখ ফুলে আছে। এখন পর্যন্ত 3 ঘন্টা যাবত তার সদ্য বিবাহিত স্বামীর জন্য ওয়েট করছে, কিন্তু সে কোথায়? আর সেই মানুষটা এখানে আসবে কোন উদ্দেশ্যে তে সেটাও ভাবছে। তে আজকে বেশ ক্লান্ত। অনেকক্ষণ বসে থাকতে থাকতে তের বেশ বিরক্ত লেগে গেছে। ওর চোখটা কেমন যেন ভেঙে আসছে, তাই বালিশের সাথে মাথাটা নুয়ে দিল। শুয়ে থাকতে থাকতে তে ঘুমিয়ে পড়লো। শুয়ে থাকতে থাকতে যে হঠাৎ এভাবে ঘুমিয়ে পড়বে তে সেটা নিজেও জানতো না। তখনই দ্রুত বেগে জাঙ্কুক নিজের রুমে ঢুকলো। গায়ে সাধারণ পোশাক, নতুন বরদের মতো একদম সাজগোজ নেই, স্যুট বুট পরা। রাগে যেন মুখ লাল হয়ে আছে জাঙ্কুকের। রুমে এসেই নিজের বেডে এই প্রথমবার একটা মেয়েকে ঘুমিয়ে থাকতে দেখে আরো যেন বেশি রাগ হচ্ছে। ও কি করবে বুঝতে পারছে না। ও কি চেঁচাবে, নাকি চুপ করে থাকবে, নাকি মেয়েটাকে ডাকবে? ও কেবিনেট থেকে জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে গেল ওয়াশরুমে। কিছুক্ষণের মধ্যে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এসেছে। বের হয়ে আসতেই ওয়াশরুমের দরজাটা ঠাস করে অনেক জোরে লাগিয়েছে। এত জোরে শব্দ হয়েছে যে তের ঘুম সঙ্গে সঙ্গে ভেঙে গেছে। আর এমনিতেও তের ঘুম অনেক বেশি পাতলা। হালকা একটু টু শব্দ হলেও তে ঘুম থেকে জেগে ওঠে। আর এখানে তো মনে হচ্ছে জাঙ্কুক পুরো ভাঙচুর করছে। ধরপড়ি উঠে বসতেই সামনে জাঙ্কুককে দেখতে পেল। কি করবে, কি বা বলবে বুঝতে পারছে না, কারণ এই মানুষটাকে তো তে কখনো দেখেইনি, না ওর সম্পর্কে কিছু জানে। কি জিজ্ঞেস করবে? তখনই জাঙ্কুক দ্রুত বেগে এসে তের সামনে দাঁড়ালো। এই, তোমার সাহস কি করে হয়? তুমি আমার বেডে ঘুমাচ্ছ? ওহ না, সাহসের কথা কেন আসছে? তুমি কোন অধিকারে আমার বেডে ঘুমাচ্ছ? নাকি তুমি আমাকে বিয়ে করে ফেলেছো বলে সেই অধিকার দেখাচ্ছ? লিসেন, কান খুলে শুনে রাখো। যারা তোমাকে বাড়িতে নিয়ে এসেছে তাদের কাছে গিয়ে অধিকার খাটাও। আমার সামনে একদম আমার বউ সাজার চেষ্টা করবে না। তোমাদের মতো মেয়েদের আমার খুব ভালো করে চেনা আছে। তোমরা যাতে মাতার তালে ঠিক। জাঙ্কুকের কথা শুনে তের ভীষণ কষ্ট লাগছে, কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে না। কত কাঁদবে আর মেয়েটা? সেই সকাল থেকে কান্না করছে, এখন চোখের পানি শুকিয়ে পাথর হয়ে গেছে। জাঙ্কুক আর কিছু বলার আগেই দ্রুত তে বেড থেকে নেমে দাঁড়ালো। জাঙ্কুক একটা বালিশ ঢিল দিয়ে ফ্লোরে ফেলে দিল। ওইটা নিয়ে রুমে যেখানে ইচ্ছা সেখানে ঘুমিয়ে পড়ো। আমি তোমাদের রুম থেকে বের করবো না, বাট আমার চারপাশে আসার চেষ্টাও করবে না বলে জাঙ্কুক নিজের বেডে টান হয়ে শুয়ে পড়লো। তের কথা একবারও ভাবলো না। তে গুটি গুটি পায়ে বালিশটা তুলে সাইডের সোফাতে গিয়ে বসলো। জাঙ্কুক হয়তোবা এটারই ওয়েট করছিল। তে সোফাতে গিয়ে বসতে জাঙ্কুক রুমের আলো নিভিয়ে দিল। চারদিকে একদম খুটখুটে অন্ধকার, তে কিছু দেখতে পারছে না। আর নতুন জায়গা হতে তে তো ভীষণ ভয়ও লাগছে, কিন্তু তে কি করবে? তে বালিশটা সোফার এক কোনায় রেখে সেখানে শুয়ে পড়লো। শুয়ে শুয়ে তে ভাবতে লাগলো ও কি কখনো কোথাও একটু সুখ পাবে, নাকি সারা জীবন ওকে এভাবে কষ্টতেই কাটাতে হবে। সকালে ভোরের আলো ফুটতেই তে ঘুম ভেঙে গেল। অবশ্য এটা আর অভ্যেসই পরিণত। সকাল হতে না হতেই তে ঘুম থেকে উঠে পড়ে। আগেও এটাই করতো, এখনো তার ব্যতিক্রম নয়। তে উঠে পড়লো। বলা যায় তে একদম খালি হাতেই এই বাড়িতে এসেছে, শুধু ওর গায়ে যে জিনিসপত্র আছে সেগুলো ছাড়া। কালকে এই বাড়িতে আসার পর তার শাশুড়ি মা তাকে একটা শাড়ি দিয়েছিল, বলেছিল রুমে এসে ফ্রেশ হয়ে নিতে, কিন্তু তে তখন ভালো লাগছিল না, তাই এসব হাবি জাবি লেহেঙ্গা পরেই ছিল। কালকে সারা দিন রাত লেহেঙ্গা পরে থাকার জন্য তে এখন খুবই বিরক্ত লাগছে, তাই তে শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ ধরে শাওয়ার নিল, তারপর বের হয়ে এসেছে। তবে সময়টা কম ছিল না। তে পুরো 2 ঘন্টা ধরে শাওয়ার নিয়েছে। এখন 7টা বেজে গেছে। এসে দেখে জাঙ্কুক হাতটা মাথার নিচে দিয়ে উপর হয়ে ঘুমাচ্ছে। জাঙ্কুকে দেখতে বেশ কিউট লাগছে, কিন্তু যা ব্যবহার এটা ভেবে তে আস্তে আস্তে করে রুম থেকে বের হয়ে গেল। রুম থেকে বের হয়ে করিডোরে আসতে কেউ একজন থেকে জড়িয়ে ধরেছে। ভাবি, তুমি এত সকাল সকাল উঠে পড়েছো? আমিও তোমার জন্য আজকে সকাল সকাল উঠে পড়েছি। আসো, আমি তোমাকে আম্মুর কাছে নিয়ে যাই। বলে জিমিন তের হাত টেনে কিচেন রুমে নিয়ে গেল। জিন তো তেকে এখানে দেখে ভীষণ অবাক। কিরে জিমি, তুই ওকে টানতে টানতে এখানে নিয়ে আসছিস কেন? তোমার ছেলের বউকে তোমার কাছে নিয়ে আসবো না কার কাছে নিয়ে যাব? আজকে তো ভাবি আমাদের সকালের জন্য একটা নতুন ডিশ রান্না করবে। আমি ভাবির হাতে রান্না খাবো। আমাদের নতুন ভাবি না? তোকে নতুন ডিশ রান্না করা আমি বের করছি। ওকে কি আমি এখানে রান্না করানোর জন্য নিয়ে এসেছি নাকি? রান্না করানোর জন্য নিয়ে আসবে কেন? চুপ কর, তুই বেশি কথা বলিস না। বলেই জিন তের সামনে গিয়ে দাঁড়ালো। এরপর তের থুতনিতে হাত দিয়ে বলল, ইস, আমার নতুন বৌমাটাকে কত সুন্দর লাগছে। শাড়িটাও বেশ মানিয়েছে। মনে হচ্ছে শাড়ি কেনাটা সার্থক হয়েছে। তোমার নতুন জায়গায় কেমন লাগছে? ভালো আন্টি। ভাবি, তুমি আমাকে কি বললে? কেন আন্টি বললাম? পাগলি মেয়ে, আমি তোমার আন্টি হই? আমি তো আগে থেকে আপনাকে আন্টি বলে ডাকি। ধুর, আগে যা বলার বলেছো, এখন তো তুমি আমাকে মা বলে ডাকবে। তুমি চাইলে ওদের মতো আমাকে আম্মু বলেও ডাকতে পারো। মা বলবো? হ্যাঁ, মা বলবে। ছোটবেলা থেকে তো কাউকে মা বলে ডাকতে পারোনি, এখন থেকে আমি তোমার মা। কথাটা শুনেই যেন তের চোখ ছলছল করছে। সত্যি কি তে কোনো মা পেল? তের চোখে পানিতে ছলছল করছে বলে জিন বকা দিয়ে বলল, এই মেয়ে, তুমি কান্না করছো কেন? আজকের পর থেকে যেন তোমার চোখে আমি একটু পানি না দেখি। জিমি, যা ওকে নিয়ে যা, আমি রান্না করবো। আমি হেল্প
হেল্প করি? তোমার কিচ্ছু করতে হবে না আমার মা, তোমাদের জন্য আমি এতটুকু করতে পারবো। ভাবি চলো আমি বরঞ্চ আমাদের পুরো বাড়িটা তোমাকে ঘুরিয়ে দেখাই। আম্মু যখন একবার বলেছে কিছু করতে দেবে না, তুমি তখন কান্না করে মরে গেলেও কিছু করতে দেবে না। আসো আসো চলে আসো। বলে জিমিন থেকে আবারও হাত ধরে টেনে কিচেন রুম থেকে বাইরে নিয়ে আসে। চলো আমি বরঞ্চ তোমাকে আগে আমাদের ছাদটা ঘুরিয়ে নিয়ে আসি, সেখানে অনেক ফুল গাছ আছে, তোমার অনেক বেশি পছন্দ হবে। তে তো জিমিনের কাণ্ড কারখানায় পুরো অবাক। জিমিন এমন ভাবে কথা বলছিল যেন ওরা কতদিনের পরিচিত। তে তো জিমিনকে নিয়ে বাড়ির মধ্যে দিয়ে ঘুরতে লাগলো, আর তেও জিমিনের সাথে অনেক ফ্রি হয়ে যাচ্ছিল। অন্যদিকে জাঙ্কুকের ঘুমটা ভেঙে যায়। আস্তে আস্তে করে চোখ খোলে এবং উঠে বসে। চারদিকে তাকিয়ে দেখে তে কোথাও নেই। মনে মনে ভাবছিল মেয়েটা কোথায় গেল হঠাৎ করে, কিন্তু পরবর্তীতেই বলে ওঠে, হোয়াট দ্য ফাক, আমি ওর খোঁজ কেন করছি, আমার কি হয়? বলেই নিজের উপর নিজে রেগে গিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। 9টার দিকে জিন সবাইকে ব্রেকফাস্ট করার জন্য ডাকে। আরিম আর জিমিন এসে বসে পড়ে, কিন্তু তে তো জিনের সাথেই ছিল। কিছুক্ষণের মধ্যেই জাঙ্কুক একদম রেডি হয়ে খাবার টেবিলে এসে বসে। জাঙ্কুক এরকম রেডি হওয়া দেখে জিন কটকটিয়ে তাকায়। কি রে জাঙ্কুক, কোথাও বের হবি নাকি? এভাবে একদম রেডি হয়ে ব্রেকফাস্ট খেতে বসলি যে? কোথায় বের হবো মানেটা কি? অফিসে যাব। আর কোথায় যাব? অফিসে যাবি মানে? তোর মাত্র কালকে নতুন বিয়ে হয়েছে আর তুই আজকে অফিসে যেয়ে বসে থাকবি? তে তো সাইডে দাঁড়িয়েছিল। জাঙ্কুক টের দিকে তাকাতে তাকাতে বলল, দেখো আমার না তোমাদের মতো এত রং লাগেনি যে যখন যাকে ইচ্ছা বিয়ে করে নিয়ে এসে তার সাথে টাইম পাস করব। কিরে জাঙ্কুক, তুই ওর সাথে এভাবে কথা বলছিস কেন? অ্যাকচুয়ালি ড্যাড, আমি কারোর সাথেই কথা বলছি না। চুপচাপ কি ব্রেকফাস্টটা করতে দেবে নাকি উঠে চলে যাব? উঠে তুই কোথায় যাবি? আর শোন, আজকে তুই অফিসে যেতে পারবি না। ড্যাড, হবই না, ডিসগাস্টিং ব্যাপার স্যাপার। বলে জাঙ্কুক সেখান থেকে উঠে হন হন করে বাইরে চলে গেল। জিন অনেকবার করে ডেকেছে, কিন্তু জাঙ্কুক সেটা কানেই নেয়নি। ও তো গাড়ি নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। আসলে তেমা, তুমি কিছু মনে করো না, আমার ছেলেটা একটু রাগী। আর হ্যাঁ, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসে পড়ো, একসাথে ব্রেকফাস্ট করব। ও উনি যে খেলো না? আরে ভাবি, ভাইয়ের কথা বাদ দাও তো, ও ক্যান্টিনে গিয়ে ঠিক খেয়ে নেবে। কিছুক্ষণের মধ্যে আরেম নাস্তা শেষ করে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। জিমিনও ওর নিজের কলেজের উদ্দেশ্যে চলে যায়। জিমিন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। আর এদিকে তে জিনের সাথে শুধু টুকিটাকি কথার মাধ্যমে সারাদিন একাকিত্ব ভাবেই কাটে। জাঙ্কুক প্রতিদিন বিকাল 5টার সময় বাড়িতে চলে আসে, কিন্তু আজ থেকে হয়তোবা সেটার ব্যতিক্রম হয়ে গেল। রাত 8টা বেজে গেছে, তবু জাঙ্কুকের বাড়ি আসার কোনো নাম নেই। জিন তো 2-3বার ফোনও দিয়েছে, কিন্তু জাঙ্কুক ফোন উঠায়নি। পরবর্তীতে ঠিক রাত 10টার সময় জাঙ্কুক বাড়িতে ফেরে। তে সোফাতে বসেই ওর মোবাইলে ভার্সিটি সম্পর্কে কিছু কথা শুনছিল। আসলে তে এখন ভার্সিটির অ্যাডমিশন দেবে, আর এটা নিয়ে সকল কাহিনী পরবর্তীতে সব জানতে পারবে। জাঙ্কুককে রুমে আসতে দেখে তে দ্রুত করে ফোনটা রেখে দিল। জাঙ্কুক তের সাথে একটা কথাও না বলে ফ্রেশ হয়ে বেলকনিতে গিয়ে বসলো। তের মন কেন জানি না বলছিল জাঙ্কুক সারাদিন কিছুই খায়নি, তাই একটু দরদ দেখানোর জন্য তে জাঙ্কুকের কাছে যায়। কিন্তু বেলকনির দরজার কাছে গিয়ে তে থমকে দাঁড়িয়ে পড়ে। জাঙ্কুক কারো একটা সাথে কথা বলছিল, আর তে সম্পূর্ণটাই শুনতে পারছিল। হ্যাঁ লিসা, বলো কেন ফোন দিয়েছো? ওয়াও, সো নাইস। এতটা পরিবর্তন কবে থেকে হলো তোমার? মনে হচ্ছে ফোন দিয়ে ডিস্টার্ব করে ফেললাম। না, তুমি বলো, আমি যদি তোমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করে ফেলি তাহলে আমি ফোনটা কেটে দিচ্ছি। লিসা, কথা বাড়াচ্ছ কেন? কি বলবে বলো না। হোয়াট ইজ দিস জাঙ্কুক? আমি তোমার গার্লফ্রেন্ড, তো আমি তোমাকে ফোন দেব না কাকে ফোন দেব? আর তুমি নাকি বিয়ে করে ফেলেছো? লাইক সিরিয়াসলি? আর তুমি বিয়ে করে ফেললে আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলে না? ওহ গড, তুমিও এই বিয়ে নিয়ে পড়ে আছো। তো পড়ে থাকবো না জাঙ্কুক, আমি তোমার গার্লফ্রেন্ড। তোমার আমাকে বিয়ে করার কথা ছিল, তুমি অন্য একটা মেয়েকে কিভাবে বিয়ে করতে পারো? দেখো লিসা, আমার এইসব নিয়ে কথা বলতে একদম ভালো লাগছে না। আর তুমি এত কিছু জানো, আর এটা জানো না যে এই বিয়েটা আমি ইচ্ছা করে করিনি? কি ইচ্ছা না থাকলে কি কেউ বিয়ে করতে পারে না? আর তোমার এইসব নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না, নাকি বয়ের সাথে রোম্যান্স করছো বলে আমার সাথে কথা বলতে ইচ্ছা করছে না? লিসা, কথাবার্তা বুঝে শুনে বলো, আমার কিন্তু মেজাজ এমনি গরম আছে। তোমার মেজাজ গরমে আমার কোনো যায় আসে না। তুমি কোন সাহসে আমাকে ছেড়ে ওই মেয়েটাকে বিয়ে করতে পারলে? দেখ, আমি তোমার সাথে কথাই বলবো না। আমি বলছি বারবার যে আমার এইসব নিয়ে কথা বলতে একদম ইচ্ছা করছে না, তাও তুমি বারবার একই কথা বলছো। হ্যালো হ্যালো, কেটে দিল? আমিও দেখবো কত ধানে কত চাল। জাঙ্কুক তো রাগ দেখিয়ে লিসার ফোন কেটে দিয়েছে। ফোনটা কাটা দেখে এদিকে তে দরজা থেকে একটু সরে আসলো। তে তো সবকিছুই শুনেছে। জাঙ্কুক সোজা রুমে এসে বেডে শুতেই যাবে, তখনই তে বলে উঠলো, আপনি রাতে খাবেন না? আতিথ্যতা করতে এসেছো? তুমি আমার সাথে আতিথ্যতা করতে এসেছো? এই মেয়ে, তোমাকে না কাউকেই বলছি আমার উপর কোনো রকম বইয়ের অধিকার কাটানোর চেষ্টা করবে না। তুমি এই বাড়ির বউ হতে পারো, বাট আমার বউ না। আর তোমাকে কে বলেছে আমাকে জিজ্ঞাসা করতে আমি খাবো কি খাবো না? কে বলেছে তোমাকে জিজ্ঞাসা করতে? আমা বলছিল আপনি নাকি রাতে না খেয়ে ঘুমাতে পারেন না, তাই আমি জিজ্ঞাসা করলাম। আমার মা যদি আমার কথা এতই ভাবতো তাহলে তোমার মতো মেয়েকে আমার গলায়
গায়ে ঝুলাতো না। কথাটা শুনে বেশ খারাপ লাগলো তের। এটা সত্যি যে তে এই বাড়ির বউ হয়ে এসেছে, তবে এটাও সত্যি যে তে ইচ্ছাকৃত ভাবে এই বাড়ির বউ হয়নি। তার সঙ্গে সঙ্গে তের আরেকটা কথা মনে পড়ে গেল। তে যখন ওর নানুদের বাড়িতে থাকতো তখনও ওর মামা একই কথা বলেছিল, তোর মা যদি আমাদের কথা চিন্তা করতো তাহলে তোকে আমাদের গলায় ঝুলে দিয়ে যেত। আসলে তো তের জাঙ্কুকের সাথে কথা বলাটাই ভুল হয়েছে। তের চোখ ছলছল করছিল। ও পাশ ফিরে জাঙ্কুকের সামনে থেকে চলে গেল আর সোফাতে গিয়ে চুপচাপ শুয়ে পড়লো। তবে জাঙ্কুক যে রাতে খাবার খেয়ে থাকতে পারে না এটা একদমই ঠিক। ওর মোটেও ঘুম আসছিল না। ইনফ্যাক্ট তের মনের কথা অনুযায়ী জাঙ্কুক সকাল থেকেই কিছু খায়নি। সকালে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর জাঙ্কুক একদম অফিসে চলে যায়। নিজের জেদের কাছে ক্ষুধাকে হার মানিয়ে রাখে, কিন্তু এখন আর সেটা পারছে না। জাঙ্কুক বারবার শুচ্ছে, আবার উঠছে, একটু পরপরই লাইট দিচ্ছে, আবার অফ করছে। বোতলে থাকা পানি থেকে ঢক ঢক করে পানি খাচ্ছে, আবার শুচ্ছে। মানে জাঙ্কুক এখন কি করছে ও সেটা নিজেই জানে না। মনে মনে এটাও ভাবছে যে ধুর, আমি রাতে খাবো এটা বললে কি হতো, অন্তত রাতের খাবারটা খেয়ে শান্তিতে তো ঘুমাতে পারতো। আজকে জাঙ্কুকের মাও জাঙ্কুককে খাবার সম্পর্কে কিছুই বলতে আসলো না। এটা ভেবে জাঙ্কুকের ভীষণ অবাক লাগছে। শুয়ে এপাশ ওপাশ করতে করতে বেচারা একসময় ঘুমিয়ে পড়লো। তে ঠিক বুঝতে পেরেছে যে জাঙ্কুকের প্রচন্ড পরিমাণের ক্ষুধা লেগেছিল। সকাল হতে না হতেই তে তো উঠে পড়ে। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক একদম রেডি সেডি হয়ে নিচে নামে। ডাইনিং টেবিলে বসে সবাই ব্রেকফাস্টই করছিল, কিন্তু জাঙ্কুক সেখানে না বসে হন হন করে বাড়ি থেকে বের হয়ে যেতে নাই। কিরে জাঙ্কুক, ব্রেকফাস্ট করে গেলি না? না খেয়ে যাবি নাকি? তখন জাঙ্কুক রাগী দৃষ্টিতে তার মায়ের দিকে তাকায়। কালকে রাতে যখন বাসায় আসলাম একবার ওকে গিয়ে জিজ্ঞেস করেছিলা যে আমি খাবো কিনা? রাতে যখন জিজ্ঞেস করনি তাহলে এখন জিজ্ঞেস করার কোনো দরকার নেই। কেন, তে তোকে খাবার খেতে বলেনি? কেন বলবে? ও আমাকে কেন বলবে? ও আমার কি হয় যে ওর কথায় আমি খাবার খাবো? ও আমাকে বললেই কি আর না বললেই? জাঙ্কুক, তুমি কিন্তু দিনে দিনে অনেক বাড়তি কথা বলছো। বাড়তি কথা আমি মোটেও বলতে চাই না, তোমরা আমাকে জোর করে বলো। বলেই জাঙ্কুক আবারও কারো কথা না শুনে বাসা থেকে চলে যায়। আজকে সকালের খাবারটা কোনো রকম জাঙ্কুক অফিসের ক্যান্টিনেই খেয়ে নেয়। তবে দুপুরে জাঙ্কুক খালি মুখেই ছিল, কারণ জাঙ্কুক বাহিরের খাবার খেতে পারে না। আর রাতের খাবারটাও ও তৃপ্তি সহকারে বাড়িতে না খেলে হয়ই না। আজকে জাঙ্কুক আরো দেরি করে, মানে 12টার সময় বাড়িতে ফেরে। রুমে এসে দেখে তে তো নিতর হয়ে সোফার উপর ঘুমাচ্ছে। বাট তে ঘুমায়নি, তে জেগেই ছিল। কালকের মতো আবারও জাঙ্কুক ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। তবে আবারও সে কালকের মতোই ক্ষুধাতে ছটফট করতে থাকে। বারবার উঠে পানি খাচ্ছিল। কি করছে ও সেটা নিজেই জানে না। তে তো বেশ ভালো বুঝতে পারছিল, তাই তে শোয়া থেকে উঠে বসে। আর জাঙ্কুক খাবে কি খাবে না এটা জিজ্ঞাসা না করেই বলে, টেবিলের উপর খাবার রাখা আছে, আপনার যদি ক্ষুধা লাগে তাহলে খেয়ে নিন। হঠাৎই তে কথাটা বলাতে জাঙ্কুক বেশ চমকে উঠলো। মনে মনে ভাবলো এই মেয়ে কি তাহলে ঘুমায়নি? আসলে তে তো কালকেই বুঝতে পেরেছিল যে জাঙ্কুক ক্ষুধাতে ছটফট করছে, তাই জিনকে বলে ঘরে খাবার এনে রেখেছে। এই, তোমাকে খাবার আনতে বলছে কি ঘরে? দরদ দেখাচ্ছ আমার জন্য, দরদে উতলে পড়ছে তোমার। আমি আনিনি, আম্মু রেখে গেছে। বলে গেছে যে আমি যেন শুধু আপনাকে বলে দিই খাবার রাখা আছে। তা তুমি কেন আনবে? সেটা তো আনবে না। কথাটা বলেই জাঙ্কুক চুপ করে গেল, আর কোনো কথা বাড়ালো না। বেচারার এখন অনেক ক্ষুধা লেগেছে, ঝগড়া করার শক্তি নেই। জাঙ্কুক গিয়ে খাবার বেড়ে আষ্টে পিষ্টে গিলতে লাগলো। খুব দ্রুত খাচ্ছিল জাঙ্কুক। হঠাৎই জাঙ্কুকের গলায় খাবার আটকে যায়। সামনে তাকিয়ে দেখে পানি টানে কিছুই রাখা নেই। হঠাৎই তে এক গ্লাস পানি নিয়ে এসে জাঙ্কুকের সামনে ধরে। জাঙ্কুক আর কিছু না ভেবে তের হাত থেকে দ্রুত পানিটা নিয়ে ঢক ঢক করে খেয়ে ফেলে। খাবার ঠেকে যাওয়াতে জাঙ্কুকের চোখ দিয়ে পানি বের হচ্ছিল। বোঝা যাচ্ছে আপনার অনেক ক্ষুধা লেগেছে, তবু আস্তে খান। খাবারটা তো আপনার সামনে থেকে কেউ নিয়ে যাচ্ছে না। হ্যাঁ, সেটা আমিও জানি। তোমাকে মনে করিয়ে দেওয়ার কোনো দরকার নেই। লিসেন, তুমি এটা ভেবো না যে তুমি আমাকে এক গ্লাস পানি খাইয়ে আমাকে উদ্ধার করছো, আর এটাতে তুমি আমার মন জয় করে নেবে। তে আর সেখানে কোনো কথা বাড়ালো না, কারণ ও জানে ও যদি কথা বলে তাহলে জাঙ্কুক আরো উল্টাপাল্টা কথা বলবে ওকে। তে কাচুমাচু হয়ে চুপচাপ শুয়ে পড়লো। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক খাবার খেয়ে ওঠে। এতক্ষণে তে শুয়ে থাকতে থাকতে সত্যি ঘুমিয়ে গেছে। জাঙ্কুক নিজের বেডের পাশে গিয়ে মাথা নিচু করে বসে আছে। বেশ কিছুক্ষণ ধরেই বসে আছে, আর তে সামনে সোফাতে ঘুমাচ্ছে। মূলত জাঙ্কুক নিবিড়ে তেকেই দেখছিল। আচ্ছা, কি কারণে এমনি আমাকে বিয়ে করেছে? কোনো তো কারণ নিশ্চয়ই আছে। কোনো উদ্দেশ্য ছাড়া তো এমনি বিয়ে করবে না। আর আমিও কি এত কথা বলি, তারপরেও ও আমার কোনো কথার উত্তর দেয় না। কি উদ্দেশ্য ওর? ও কি সত্যি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছে নাকি কোনো ভালো উদ্দেশ্য নিয়ে এসেছে? আমার সেটা জানতেই হবে। এই বলেই জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকেই তাকিয়েছিল। তে ভীষণ কাচুমাচু হয়ে শুয়েছিল। মাঝরাত হয়ে যাওয়াতে চারদিকে ঠান্ডা নেমে এসেছিল। আর তের এই ব্যাপারটা জাঙ্কুক খেয়াল করলো, কারণ জাঙ্কুক তো বেশ কিছুক্ষণ ধরে তেকেই দেখছিল। হঠাৎই জাঙ্কুক ওর পেট থেকে একটা কাঁথা নিয়ে তের গায়ে দিয়ে দিল। এটা জাঙ্কুক কেন করলো সেটাও নিজেও জানে না। জাঙ্কুকের মনে হয়েছে এটা করাতে ভালো হবে, তাই করেছে। তের গায়ে কাঁথা দিয়ে দেওয়ার পর জাঙ্কুক গিয়ে নিজের বেডে শুয়ে পড়ে। সকালে তে ঘুম থেকে উঠে দেখে ওর গায়ে কাঁথা জড়ানো। তে বেশ খানিকটা অবাক হয়। কি? আমার গায়ে কাঁথা আসলো কোথা থেকে? আমার তো মনে হয় না যে আমি রাতে কাঁথা নিয়ে ঘুমিয়েছি। তার মানে কি উনি? না, এটা কখনোই সম্ভব না। উনি আমার সাথে যা ব্যবহার করে এটা ওনার দ্বারা অসম্ভব। তাহলে তো ঘরে আর কেউ ছিল না। তাহলে কে দিল? ও মা, ঘরে ভূত টুত আছে নাকি? বলেই তে এক
দৌড় দিয়ে রুমের বাইরে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়, প্রায় এক সপ্তাহের মতো। সবকিছু একই ভাবে চলছিল। তে প্রতিদিনই ঘরে জাঙ্কুকের জন্য খাবার এনে রাখতো, কারণ জাঙ্কুক রাগ করে অনেক রাতে বাড়িতে ফিরতো। তবে এটা সত্যি যে তে যতক্ষণ না বলতো যে টেবিলে খাবার রাখা আছে ততক্ষণ জাঙ্কুক খাবার খেত না। আজকে হলিডে ছিল আর জাঙ্কুক বাড়িতেই ছিল। কিছুক্ষণ আগে জাঙ্কুকের সাথে লিসার অনেক কথা কাটাকাটি হয়েছে, যার কারণে এখন জাঙ্কুক অনেক রাগে বেডে বসে ল্যাপটপে কিছু কাজ করছে। জাঙ্কুকের মাথা প্রচন্ড গরম হয়েছিল। তখনই হঠাৎই জিন এসে জাঙ্কুককে বলে, জাঙ্কুক, তেকে একটু শপিং এ নিয়ে যা তো। আমি ওই মেয়েকে শপিং এ নিয়ে যাব। হ্যাঁ, তুই নিয়ে যাবি না তো কে নিয়ে যাবে? তুই তোর হাজবেন্ড, তাই না? আর দেখ, তোর এখানে কোনো ভালো জামা কাপড় নেই, অনেকগুলো শপিং করতে হবে। তো আমি কি করব? তুমি নিয়ে যাও। এই হাজবেন্ড হয়ে কোন দায়িত্বটা পালন করছিস বলতো? আর তে তো এই শহরে ছিল না, তাই এখানকার কিছুই চেনে না। ও যদি এখানে থাকতো না তাহলে ও একাই যেত, তোকে বলতে হতো না। আচ্ছা আচ্ছা, ডাক দাও তুমি ওকে। ওকে আমি শপিং এ নিয়ে যাচ্ছি। সত্যি বলছিস নিয়ে যাবি? হ্যাঁ, নিয়ে যাবো তো। ডাক দাও। তখনই জিন তেকে ডাক দেয়। জিনের ডাক শুনে সঙ্গে সঙ্গে তে সেখানে চলে আসে। আম্মু, আপনি কি ডাকছিলেন? হ্যাঁ, ডেকেছি তো, এদিকে এসো। জাঙ্কুক, এখন যা থেকে নিয়ে যা। তখন জাঙ্কুক ল্যাপটপটা বেডে থুয়ে উঠতে উঠতে বলল, এই তুমি কি শুরু করছো? হ্যাঁ, মানে তোমার উদ্দেশ্যটা কি একটু আমাকে বলবা? মানে আমি বুঝতে পারছি না তুমি কোন উদ্দেশ্যে এই বাড়িতে এসেছো। তুমি কি ভেবেছো তুমি আমার বাবা আমাকে হাত করতে পেরেছো বলে তুমি আমাকেও হাত করতে পারবে? তোমার মতলব আমি বেশ ভালো করে বুঝতে পারছি। কি চাই তোমার বলো? টাকা লাগবে না অন্য কিছু? তোমার সাহস তো কম না। তুমি আমার মাকে বলেছো আমি যেন তোমাকে শপিং এ নিয়ে যাই? লাইক সিরিয়াসলি? জাঙ্কুক, তুই আবার ওর সাথে এমন ভাবে কথা বলছিস? আমি নিজে এসে তোকে বলেছি, ও আমাকে কেন বলতে বলবে? দাঁড়াও না মা, একবার কি ভেবে দেখেছো ও কেন কোন উদ্দেশ্যে এই বাড়িতে এসেছে? আমি তো ওকে আমার বউ হিসেবে মেনে নেইনি, তাহলে ও কোন অধিকারে এই বাড়িতে আছে? আর আমি ওকে এত কথা বলি তবু কেন ও ওর বাপের বাড়িতে চলে যায় না? জাঙ্কুক, কথাবার্তা সাবধানে বল, আমি কিন্তু তোকে থাপ্পড় লাগিয়ে দেবো। তুমি এই মেয়ের জন্য আমাকে থাপ্পড় দেবে? অবশ্য তুমি এখন এই মেয়ের জন্য অনেক কিছুই করতে পারো। আচ্ছা মা, এই মেয়ে তোমাকে কালা জাদু করলো নাকি? আরে হ্যাঁ, তোমাকে বলছি, তোমার বাবা মা কোন উদ্দেশ্যে তোমাকে এখানে পাঠিয়েছে একটু বলতে পারো? তের মুখে কোনো কথা নেই, চুপচাপ দাঁড়িয়ে আছে। ওর চোখ ছলছল করছে। জাঙ্কুক ওকে এতগুলো কথা কিভাবে বলতে পারে, যেখানে ও জিনকে কিছুই বলেনি আর এখানে ওর কোনো দোষও নেই। এই তোমাকে না আমি একদিন বলছি তুমি এই বাড়ির বউ হতে পারো, কিন্তু আমার বউ না। তোমার কি কথাটা কানে যায় না নাকি বাংলা বুঝতে পারো না? জাঙ্কুক তো এখানে এভাবে তেকে কথা শোনাচ্ছিল। হঠাৎই জিমিন সেখানে আসে। ভাবি, ভাবি তুমি কোথায়? তোমাকে না আমি ডাকলাম। এ কি, তোমার চোখে পানি কেন? কান্না করছো কেন ভাবি? এই তুই কোন অধিকারে ওকে ভাবি বলে ডাকিস? তোর ভাইয়ের বউ লাগে নাকি? আজব ভাইয়া, তুই আমার সাথে এমন ভাবে কথা বলছিস কেন? আর আমি বা ওকে ভাবি বলবোই না কেন? ও তো তোরই বউ লাগে। আমার সামনে একদম এসব ন্যাকামি করতে আসবি না। তোরা সবাই কান খুলে শুনে রাখ, আমি এই মেয়েকে কখনো আমার বউ হিসাবে মেনে নেব না। জাঙ্কুক, তুই কিন্তু এবার বড্ড বেশি বাড়াবাড়ি করছিস। বাড়াবাড়ি তোমরা আমার সাথে করোনি? তোমরাও তো আমার সাথে বাড়াবাড়ি করেছো। এখন দেখো বাড়াবাড়ি কাকে বলে। জাঙ্কুকের এতগুলো কথা শুনে তে আজকে নিজেকে সামলাতেই পারলো না। ওর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। তে এক দৌড় দিয়ে সেই রুম থেকে বের হয়ে গেল। তে, কোথায় যাচ্ছ? তে, শোনো। কি শুনবে আর আম্মু বলো? তোমার এই অসভ্য ছেলে কতগুলো কথা শোনালো। তুমি না বলেছিলে ওকে আর কখনো কান্না করতে দেবে না? এখন তো তোমার জন্যই বেশি কান্না করছে। জিমিন, গলা নামিয়ে কথা বল। কেন গলা নামিয়ে কথা বলবো? তোরা চেঁচালে দোষ নেই আর আমি চেঁচালে দোষ? নাকি তোরা ছেলে থেকে তোরা বাড়ি একদম মাথায় করতে পারবি আর আমরা কিছুই বলতে পারবো না? শোন ভাইয়া, তুই না কাজটা একদম ঠিক করলি না। তোর এর জন্য একদিন পস্তাতে হবে। বলে জিমিনও সেখান থেকে দৌড়ে চলে যায়। আসলে জিমিন তো তেকে খুঁজতে গেল। জাঙ্কুক, আমি সত্যি ভাবিনি তুই এতটা পাল্টে যাবি। আচ্ছা, তুই যা চাস তাই হবে। জিন শুধুমাত্র এতটুক কথা বলেই সেখান থেকে চলে যায়। তবে জাঙ্কুককে ভাবনায় ফেলে ধুয়ে যায়। ও যা চায় তাই হবে মানে? এই কথার মানে কি? অন্যদিকে তে ছাদে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। কান্না করতে করতে ওর চোখ মুখ লাল হয়ে গেছে। জিমিন তো খুঁজে যাচ্ছে কিন্তু কোথাও পাচ্ছে না। কিন্তু জিন খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে দেখে তে তো ছাদের এক কোনায় দাঁড়িয়ে কান্না করছে। জিনের অনেক খারাপ লাগছে। জিন বলেছিল ও তেকে আর কখনো কান্না করতে দেবে না, কিন্তু এখন জিনের জন্য তে সবচেয়ে বেশি কষ্ট পেল। জিন গিয়ে তের কাঁধে হাত রাখে। তে পরিচিত কণ্ঠ পেয়ে তে পিছনে ফিরে তাকায়। এভাবে কান্না করছিস কেন মা? আন্টি, আমি এখানে থাকবো না। তুমি আমাকে ছেড়ে দাও, আমি অনেক দূরে চলে যাব এখান থেকে। তুই আমাকে আবার আন্টি বলছিস? আমি কোন অধিকারে তোমাকে মা বলবো? আমার তো কোনো মা নেই, তাই আমার কাউকে মা বলার অধিকারও নেই। কে বলেছে তোর মা বলার অধিকার নেই? আমি তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? আমি তোকে এক নরক থেকে এনে আরেক নরকে ফেলে দিয়েছি। আমি জানতাম না যে আমার ওই জানোয়ার ছেলেটা তোর সাথে এমন ব্যবহার করবে। তুই তো জানিস যে আমি তোকে কোন পরিস্থিতিতে ওই বাড়ি থেকে নিয়ে এসেছি আর কেনই বা আমার ছেলের সাথে তোকে বিয়ে দিয়েছি। যা ভুল হওয়ার হয়েছে মা, তুই আমাকে আর একবার সুযোগ দে। আমি আর তোর চোখের পানি ফুটতে দেব না। আমি কত আশা
ভেবেছিলাম তোর যা যা স্বপ্ন আছে আমি সব পূরণ করব। তুই তো অনেক বড় ফ্যাশন ডিজাইনার হতে চাস না, আমি তোকে তোর মতো ইচ্ছা পূরণ করতে দেব। কিন্তু দেখ, আমি নিজের হাতে তোর কপালটা পুড়িয়ে ফেলেছি। তুই আজকে থেকে আমার কোনো ছেলের বউ না, তুই আমার মেয়ে হয়ে এই বাড়িতে থাকবি। আর আমি আমি তোর আবারও বিয়ে দেব। মানে মানে আমি তোর আবারও বিয়ে দেব। আমার ওই জানোয়ার ছেলের সাথে ডিভোর্স করিয়ে আমি একটা ভালো ছেলের হাতে তোকে তুলে দেব। না, আমি আর কোনো বিয়ে করব না। আমি বললাম তো, তুমি আমাকে ছেড়ে দাও। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। কোথায় যাবি বল? কোথায় যাবি তুই? তুই ওই বাড়িতে যাবি, আবার ওই নরকে আবার যাবি, নাকি এই শহরেই থাকবি? তুই জানিস না মা, এই শহরের লোকরা অনেক খারাপ। আমি চাই তুই ওই জাঙ্কুককে দেখিয়ে দে যে তুইও ভালো থাকতে পারিস। তুমি তোমার ছেলেকে নিয়ে বাজে মন্তব্য করছো আমার জন্য। করতে হচ্ছে, আমি তোকে মানুষ করতে পারিনি আমার নিজের হাতে। আর নিজের হাতে মানুষ করব কিভাবে বল? আজ 2 মাস হয়নি দেশে এসেছে, কিভাবে শুনবে আমার কথা বলতে পারিস? তুই আমাকে কথা দে যে তুই আমাকে এভাবে আর কখনো আন্টি বলে ডাকবি না, তুই আমাকে মা বলে ডাকবি। আর তুই আমাকে একটা সুযোগ দে, আমি তোর জীবন অনেক সুন্দর করে গড়ে দিব। আমি একবার ভুল করেছি, সেই ভুল আর করতে চাই না। আমি তোকে এমন একজনের সাথে বিয়ে দেব যে তোকে তোর সব স্বপ্ন পূরণ করবে। আর সেও যদি এমনই হয়, আর সে যদি আমার মতো করে তোকে বড় করতে না পারে, তোর ইচ্ছা পূরণ করতে না পারে, তাহলে আমি নিজেকে শেষ করে দিব। মা, কি বলছো তুমি এসব? তুমি পাগল হয়ে গেলে নাকি? তুমিও বলছো তুমিও ছেড়ে চলে যাবে? আমি তোমার সব কথা শুনতে রাজি, কিন্তু তবুও তুমি বলবে না যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। আমার ছোটবেলা থেকে মা বাবা ছিল না, আমি সর্বপ্রথম তোমাকেই মা বলে ডেকেছি আর বাবাকে বাবা বলে ডেকেছি। এখন তোমরা বলছো আমাকে ছেড়ে তোমরা আকাশের তারা হয়ে যাবে। তুই আমাকে ক্ষমা করে দে, আর এভাবে কান্না করিস না। আমি তোর কাছে দুঃখিত, আমি যে ভুল করেছি সেই ভুল শুধরে নিতে চাই। বলেই জিন তেকে জড়িয়ে ধরে, আর তেও তো জিনকে জড়িয়ে ধরে অনেক কান্না করছিল। শোন, আর কখনো কান্না করবি না, আর আমি তোকে আর কখনো তোর চোখের পানি পড়তে দিব না। আমি তোকে জাঙ্কুকের থেকে অনেক দূরে পাঠিয়ে দেব। আর আমি বলছি, তুই একদিন দেখবি ওই জাঙ্কুক তোর জন্য আফসোস করবে। আরে বেবি, তুমি এভাবে ড্রিঙ্ক করছো কেন? এভাবে ড্রিঙ্ক করলে তুমি অসুস্থ হয়ে যাবে। তুমি তো এভাবে কখনো ড্রিঙ্ক করোনি। লিসা, তুমি সরো। আমি একদম ঠিক আছি। আমি জানি না ওই তে আমাদের বাড়িতে কোন উদ্দেশ্যে এসেছে, কিন্তু আমি তোমার জন্য ওই মেয়েকে অনেক কথা শুনিয়েছি, যেটা আমার করা একদমই উচিত হয়নি। উচিত হয়নি মানে কি? যা করেছো বেশ করেছো। ওই মেয়ে তোমার কি হয়? উড়ে এসে জুড়ে বসবে আর সবকিছু মেনে নিতে হবে, তাই না? আর আমি তোমাকে ভালোবাসি। ডোন্ট শাউট লিসা, এখন তুমি আমার সামনে থেকে যাও। উল্টোপাল্টা কিছু বলে দিলে কিন্তু আমার কিছু করা থাকবে না। মানে আজব, আমি বুঝতে পারছি না তুমি ওই মেয়ের জন্য কেন ড্রিঙ্ক করছো। মানে তোমার কি খুব কষ্ট হচ্ছে এই মেয়ের জন্য নাকি? লিসা, জাস্ট শাট আপ। আমি তোমাকে এখান থেকে যেতে বলেছি। জাঙ্কুকের এক ধমকে লিসা সেখান থেকে তুর তুর করে চলে যায়। আসলে জাঙ্কুক তখন লিসার সব রাগ তের উপর খাটিয়েছে, আর তেকে বিনা অপরাধে এতগুলো কথা বলার পর জাঙ্কুক নিজেকে সামলাতে পারেনি। আসলে জাঙ্কুক খুব ভদ্র একটা ছেলে, কখনো কারোর সাথে এমন ভাবে কথা বলেনি, আর কখনো কারোর সাথে খারাপ আচরণ করে না। তাছাড়া জাঙ্কুক তার মাকেও অনেক কথা বলেছে, আর ওর বোনকেও, যার জন্য জাঙ্কুক এই বাড়ি চলে এসেছে ড্রিঙ্ক করার জন্য। লিসা তো এখানেই ছিল। লিসা জাঙ্কুককে দেখে জাঙ্কুকের কাছে চলে এসেছিল। জাঙ্কুক এতটা ড্রিঙ্ক করার পর নিজের অফিসে গিয়ে নিজের কেবিনে বসে পড়ে। কোট মুখ নিয়ে যাবে ওই বাড়িতে। আর জাঙ্কুকের বাবা মা যদি জানতে পারে যে জাঙ্কুক ড্রিঙ্ক করেছে, তাহলে তারা অনেক কষ্ট পাবে, যার কারণে আজকে জাঙ্কুক বাড়িতে যাবে না, এখানেই থাকবে। জাঙ্কুক ওর পিএকে বলে দেয় যে ও যেন বাড়িতে সবাইকে ফোন করে বলে দেয় যে জাঙ্কুক অফিসেই আছে। জাঙ্কুকের পিএ জাঙ্কুকের কথা মতো জিনকে ফোন করে বলে দেয় যে জাঙ্কুক অফিসেই আছে। জিনও তার ছেলের উপর রাগ দেখিয়ে ওর সাথে কথা বলতে চায়নি। সারা রাত শুধু জাঙ্কুক একটা কথাই ভেবেছে, ও একটা মেয়ের সাথে কিভাবে এরকম ব্যবহার করতে পারলো। ও কি কোনো জানোয়ার হয়ে যাচ্ছে? জাঙ্কুক তো এমন ছিল না। জাঙ্কুক এখন খুব ভালো করে বুঝতে পারছে তে নিশ্চয়ই কোনো কষ্টে ওদের বাড়িতে আছে, কারণ জাঙ্কুক এত কথা শোনানোর পরেও একটা মেয়ে কখনোই এভাবে পড়ে থাকবে না। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সকালের দিকে জাঙ্কুক বাড়িতে যায়। পরিবেশ একদম শান্ত, কিছু বুঝতে পারছে না। চারদিকে নিরিবিলি দেখে জাঙ্কুক নিজের রুমে চলে যায়। তবে রুমে গিয়ে কেউ দেখতে পায় না। জাঙ্কুক মনে মনে ভাবে মেয়েটা কি বাড়ি ছেড়ে চলে গেল নাকি। তখন হঠাৎই জাঙ্কুকের মা জিন এসে জাঙ্কুককে জিজ্ঞাসা করে, কিরে জাঙ্কুক, কালকে সারা রাত কই ছিলি তুই? অফিসে কিছু কাজ ছিল, তাই সেখানে রয়ে গিয়েছিলাম। কাজ ছিল? কি এমন কাজ ছিল যে সারা রাত ওইখানেই থাকতে হবে, বাড়িতে আসতে পারিসনি? মা, বললাম তো কাজ ছিল। আচ্ছা, সে যাই হোক, আয় খেতে আয়। মনে তো হয় না
কালকে সারা রাত কিছু খেয়েছিস? বলেই জিন সেখান থেকে চলে গেল। জাঙ্কুক ভাবছে ওর মায়ের এত ভালো ব্যবহার। জাঙ্কুকের মনে হচ্ছিল ওর মা এখন ওকে অনেক কথা শোনাবে, কিন্তু না, তেমন কিছুই বললো না। জিন চলে যেতেই জাঙ্কুক নিজের রুম থেকে আস্তে আস্তে বের হয়। এদিক থেকে জিমিন তেকে নিয়ে বের হয় ওর নিজের রুম থেকে। তে আজকে শাড়ি পরেনি, আজকে ও কালো আর লাল রঙের মিশ্রণের একটা থ্রি পিস পরেছে। আজকে তেকে দেখতে মনে হচ্ছে একটু বেশি সুন্দর লাগছে। হঠাৎই তেকে অন্য রূপে দেখে জাঙ্কুক তো পুরো চমকে ওঠে। এতদিন তো তে শাড়ি পরেই এই বাড়িতে চলাফেরা করত। জাঙ্কুক হঠাৎই থমকে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তেকে দেখতে থাকে, যেন জাঙ্কুকের চোখে আজকে তেকে অপরূপ সুন্দরী লাগছে। তবে মুহূর্তে নিজের চোখকে কন্ট্রোল করে নিচে নামিয়ে ফেলে। দ্রুত বেগে নিচে চলে যায় খাবার টেবিলে। এদিকে জিমিন আর তেও নিচে যায়। জিন জাঙ্কুককে খাবার বেড়ে দিল এবং জাঙ্কুক মনোযোগ দিয়ে খাবার খেতে লাগলো। তখনই জিমিন তেকে সঙ্গে করে এসে জিনকে বলে, আম্মু, আমি কলেজে যাচ্ছি, সঙ্গে তে আপুকেও নিয়ে যাচ্ছি। ঘুরে আসলে ওর মনটা একটু ভালো হবে। কাজটা ভালো করছি না? হ্যাঁ, ভালোই করছিস, যা দেখে শুনে যাস। নিচে আসাতে আবারও জাঙ্কুক তের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল, কিন্তু তে ভুল ক্রমেও একবারও জাঙ্কুকের দিকে তাকায়নি। জিমিন তো তের হাত টেনে ধরে নিয়ে গেল। আম্মু, কোথায় গেল তোমার মেয়ে? শুনতে তো পেলি, বললো তো কলেজে গেল। কলেজে গেল না অন্য কোথাও গেল? আর কলেজে যাবে একা যাওয়া যায় না? প্রতিদিন তো একাই যায়, আজকে তেকে সঙ্গে করে নিয়ে গেছে। কেন, তোর কোথায় সমস্যা হচ্ছে? আমার কোনো সমস্যা নেই। তাহলে যদি কোনো সমস্যাই না থাকে তাহলে চুপচাপ খা বাবা। জাঙ্কুক আর কথা বাড়ালো না, চুপচাপ খাবার খাওয়াতে মনোযোগ দিল। এভাবে অনেকটা সময় কেটে যায়। জিমিন আর তে সেই সন্ধ্যার আগ মুহূর্তে বাড়িতে ফিরেছে। আজকে ওরা অনেক ঘোরাঘুরি করেছে, আর তের মনটাও যেন আজকে অনেকটা ভালো আছে। রাত হয়ে যাওয়াতে তে ঘরে আসবে বলে জাঙ্কুক তের জন্য ওয়েট করছিল। আসলে জাঙ্কুক তের জন্য ওয়েট করছিল একটা সরি বলার জন্য। সেদিন তের সাথে এরকম ব্যবহার করা একদমই উচিত হয়নি, কিন্তু রাত 11টা বেজে গেল, এখনো তে রুমে আসলো না। জাঙ্কুকের একটু খটকা লাগলো। আসলে তো তে জিমিনের সঙ্গে জিমিনের রুমে থাকতে শুরু করেছে, আর এটা জিনের ওয়ার্ডার। তে যেন জাঙ্কুকের রুমে আর কখনো পা না বাড়ায়। আর জিনের কথা মাস্ট বি তে তো শুনবেই। অনেক রাত হয়ে যাওয়াতে জাঙ্কুক গুটি গুটি পায়ে রুম থেকে বের হয়। পুরো বাড়ি থেকে খোঁজে, গেস্ট রুমে দেখে, নিজের বাবা মার রুমে গিয়ে দেখে তারা তো ঘুমাচ্ছে। দেন লাস্টে জিমিনের রুমের সামনে গিয়ে দাঁড়ায়, তবে দরজাটা ধাক্কা দিতেই দেখে দরজাটা বন্ধ। এবার জাঙ্কুক খুব ভালো করে বুঝতে পারলো যে তে এখানেই আছে, কিন্তু তে কেন এখানে থাকবে? তে কেন রুমে গেল না? জাঙ্কুক এটা মনে মনে ভাবছে। তাহলে কি তে কালকেও আমার রুমে ছিল না? এই রুমেই ছিল? এই ভাবনা ভাবতে ভাবতে জাঙ্কুক নিচের রুমে পা বাড়ালো, চুপচাপ গিয়ে শুয়ে পড়লো। তে এই কয়দিন রুমে থাকাতে জাঙ্কুকের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। প্রতিদিন অফিস থেকে ফেরার পর দেখতো হয় তে সোফাতে ঘুমাচ্ছে, না হয় চুপচাপ বসে মোবাইল টিপছে। তে জাঙ্কুকের সাথে কখনো বাড়তি কথাও বলতো না। জাঙ্কুক নিজেও জানে না জাঙ্কুক কি তেকে মিস করছে। এই ভাবতে ভাবতে জাঙ্কুক নিথর হয়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালবেলা উঠে জাঙ্কুক রীতিমতো অফিসে চলে গেল। তবে জাঙ্কুক আজকে অফিসের কাজ শেষ করে সন্ধ্যার আগেই বাড়িতে ফিরে এসেছে। এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসাতে জিন অনেকটা অবাক হয়, তবে কিছু বলে না। বেশ কিছুক্ষণ ধরে জাঙ্কুক ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। উদ্দেশ্য ড্রয়িং রুমে থাকলে হয়তো তেকে একটু দেখতে পাবে। জিন 2 কাপ কফি নিয়ে এসে জাঙ্কুকের পাশে বসলো। 1 কাপ কফি জাঙ্কুককে দিল, আর 1 কাপ কফি নিজে খাচ্ছিল। কিরে জাঙ্কুক, তুই তো কখনো এখানে বসে ভাবে টিভি দেখিস না, তো আজকে আবার কি হলো যে এখানে বসে টিভি দেখছিস? এমনি ইচ্ছা করলো তাই দেখছি। আর হ্যাঁ আম্মু, কফিটা দেওয়ার জন্য থ্যাঙ্কস, অনেক ভালো হয়েছে। আচ্ছা, তা ভেবেছিস কিছু? কি ভাববো আম্মু? জাঙ্কুক কথাটা বলতে না বলতে কেউ একজন জাঙ্কুকদের বাড়িতে এসে হাজির হয়। হয়তো জিন কিছু বলার জন্য জাঙ্কুকের কাছে বসেছিল, কিন্তু সেটা আর বলা হলো না আজকে। জাঙ্কুক, কোথায় তুমি? জাঙ্কুক একটা পরিচিত কণ্ঠ শুনে একদম থমকে দাঁড়িয়েছে। লিসা, তুমি তুমি এখানে কি করছো? জাঙ্কুক এত জোরে কথাটা বলেছিল, উপর থেকে জিমিন আর তে জাঙ্কুকের কণ্ঠ শুনতে পায়। ওহ বেবি, তোমাকে আমি কতবার ফোন দিয়েছি বলো তো, তুমি একবার আমার ফোন রিসিভ করোনি। তোমার জন্য কি আমার টেনশন হয় না? সেটা তোমার যাই হোক না কেন, তুমি এখানে কেন এসেছো? চেঁচামেচি শুনে উপর থেকে তে আর জিমিন নেমে আসে। জিমিন তো পুরো ড্রয়িং রুমে নেমেই এসেছে, কিন্তু তে সিঁড়িতে থমকে দাঁড়িয়ে গেছে। তো কি হয়েছে এখানে এসেছি? আন্টি এখানেই আছেন? আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, কিন্তু তোমাকে চিনতে পারলাম না। কে তুমি? দেখছেন আন্টি, জাঙ্কুক আমার সম্পর্কে আপনাদের সবাইকে কিছুই বলেনি। এলিসা, তুমি যাও, বাসায় যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। না, আমি আজকে বাইরে যাব না। আমি যখন আজকে এখানে চলে এসেছি, আমি সবাইকে সবকিছু বলবো। আর তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে সবাইকে বলতে এত ইনসিকিউর ফিল কেন করছো? এবার টের আর বুঝতে বাকি রইল না যে আসলে মেয়েটাকে। জিমিন তো পুরো হাঁ করে তাকিয়ে আছে, আর জিনের মুখে তো কোনো জবাবই নেই। আন্টি শুনুন, আমি হচ্ছে লিসা। আমি আর জাঙ্কুক একসাথে কানাডাতে
লেখাপড়া করেছি আর তখন থেকে আমরা দুজন দুজনকে ভালোবাসি। লিসা, আর একটা কথা বললে কিন্তু তোমার খবর আছে। যাও, নিজের বাসায় যাও। ওই জাঙ্কু, তুমি আমার সাথে এমন করছো কেন? লিসা, নিজের লিমিট ক্রস করো না। তুমি জানো ওভার স্মার্ট জিনিসটা আমি একদমই পছন্দ করি না। জাঙ্কু, বাবা দাঁড়া, শান্ত হও। দেখি মেয়েটা কি বলতে চাইছে। আর তুমি কি বলে তুমি জাঙ্কুকে ভালোবাসো? তুমি কি এটা জানো যে তোমার জাঙ্কুক বিয়ে করে ফেলেছে? আন্টি, আমি সব কিছুই জানি, কিন্তু জাঙ্কুক আমাকে বলেছে যে মেয়েটাকেও বিয়ে করেছে সে মেয়েটাকেও কখনোই বউ হিসেবে মেনে নেবে না। ও, তাহলে তুমি সব কিছুই জানো দেখছি। আচ্ছা, তাহলে এখানে হঠাৎ করে কেন আসলে আজকে? আসলে আন্টি, জাঙ্কুক কালকে কথাটা বলার সঙ্গে সঙ্গে জাঙ্কুক এসে লিসার মুখ চেপে ধরে। শাট আপ! আর একটা কথা যদি তুমি তোমার মুখ দিয়ে বের করেছো তাহলে তোমাকে আমি এখানেই মেরে ফেলবো। জাঙ্কুক, তুই ওর মুখ চেপে ধরলি কেন? ওকে বলতে কেন দিচ্ছিস না? ওকে বলতেও হবে না আর তোমাদের কারো শুনতেও হবে না। বলে জাঙ্কুক লিসার হাত টেনে ধরে বাইরে নিয়ে যায়। জাঙ্কুক, তুমি আমার সাথে এমন কেন করছো? শাট আপ স্টুপিড! তোমাকে এখানে আসতে বলেছে কি? তুমি কি আমাদের সংসারে আগুন লাগাতে এসেছো? ওয়াও জাঙ্কুক, তুমি আমার সাথে এতদিন রিলেশন করলে ওই আমার সাপোর্ট করবে তা না, তুমি ওই মেয়েটার সাপোর্ট করছো। তার মানে তুমি ওই মেয়েটার সাথে সংসার করতে শুরু করে দিয়েছো। আমি ওই মেয়েটার কথা না, বরঞ্চ আমার ফ্যামিলির কথা আর আমার বাবা মায়ের সংসারের কথা বলছি। তুমি কি আমাকে বাচ্চা পেয়েছো নাকি? তুমি বলছো তোমাদের সংসারে আগুন লাগাচ্ছি, তার মানে কি তুমি ওই মেয়েটার সাথে সংসার করতে শুরু করে দিয়েছো? এটাই তো দাঁড়াচ্ছে। লিসা, তুমি এখন যাও। জাস্ট আমি তোমার সাথে এখন কথা বলতে চাইছি না। জাঙ্কুক, আমি এটা শেষ দেখে ছাড়বো। আমিও দেখবো তুমি ওই মেয়ের সাথে সংসার কিভাবে করো। বলে লিসা ঢ্যাং ঢ্যাং করতে করতে আবারও সেখান থেকে চলে যায়। জাঙ্কুক চুপচাপ বাড়ির ভেতরে ঢুকে মাথা নিচু করে নিচে রুমে যেতে নিচ্ছিল, তখনই জিন জাঙ্কুককে ডাক দেয়। কোথায় যাচ্ছিস জাঙ্কুক? সবকিছু আড়াল করে চলে যাওয়ার চেষ্টা করছিস? জাঙ্কুকের জিনের দিকে তাকানোর আগে সিঁড়িতে দাঁড়িয়ে থাকা তের দিকে চোখ পড়লো। তার মানে তেও সবকিছু শুনতে পেয়েছে। তেও বেশ কিছুক্ষণ আজকে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল, তারপর দ্রুত পায়ে উপরের দিকে উঠে গেল। এদিকে জিন হাত টেনে ধরে ছেলেকে তার নিজের পাশে বসালো। তাহলে এটাই সেই কারণ যার জন্য তুই তেকে মেনে নিতে পারছিস না, তাই তো? না মানে আম্মু, ব্যাস হয়েছে, আর মিথ্যা কথা বলিস না। আমি কি তোকে কিছু বলছি বল? তুই আমার ছেলে, বড় হয়েছিস, তোর পছন্দ অপছন্দ থাকতেই পারে। ওই যে তোকে আমি একদিন একটা কথা বলেছিলাম না, তুই যা চাস তাই হবে। হ্যাঁ, তুই যা চাস তাই হবে। কিন্তু আম্মু, আমি সেই কথার মানে বুঝিনি। আমি যা চাই তাই হবে মানে? না বোঝার কি আছে জাঙ্কুক? তুই তো তেকে কখনো তোর বউ হিসেবে মেনে নিবি না ওই লিসা নামের মেয়েটার জন্য, তাই তুই যা চাস তাই হবে। এতটুক বলেই জিন জাঙ্কুককে সম্পূর্ণ কিছু ক্লিয়ার না করে সেখান থেকে উঠে চলে গেল। জাঙ্কুক আবারও ভাবনায় পড়ে গেল। বাহ ভাইয়া, আমি একটা জিনিস ভেবেছিলাম যে আমার ভাই আর যাই তাই হোক কখনো কোনো মেয়ের সাথে প্রেম করেনি, কিন্তু দেখ তুই আজকে আমার সেই ভুল ধারণাটা ভেঙে দিলি। তুই একজনের সাথে রিলেশন করিস? ও মাই গড, আমার ভাবতেই অবাক লাগছে। আচ্ছা সেটা যাই হোক, তোর জীবন তুই কি করবি সেটা তোরই ব্যাপার। আমি বরঞ্চ যাই বাবা, আমার আবার বাবা অনেক কাজ আছে, সামনে বিয়ে টিয়ে তো কাজে চোখে দেখছি না। বলে জিমিন এক দৌড় দিয়ে সিঁড়িতে উঠে নিজের রুমে চলে গেছে। বিয়ে মানে? কার বিয়ে? কিসের বিয়ে? পরের দিন সকালবেলা থেকে জিন যেন একটু বেশি আয়োজন করছে, সবকিছু একটু স্পেশালি ভাবে। জাঙ্কুক আজকে অফিসে যেতে চেয়েছিল, কিন্তু জিনের এরকম আয়োজন দেখে যেন জাঙ্কুকের অফিসে যেতে ইচ্ছা করছে না। ওর খুব জানতে ইচ্ছা করছে যে আসলে বাড়িতে কি হবে। সেই সময় জিমিন জাঙ্কুকের রুমে ঢোকে। কিরে ভাইয়া, চুপচাপ মাথা নিচু করে বেডের উপর বসে আছিস? অফিসে যাবি না? না, অফিসে যাব না। আমি বাড়িতে থাকলে কি তোদের কোনো সমস্যা? আহা ভাইয়া, কি যে বলিস? তুই আজকে বাড়িতে থাক, সেটা তো আমরা সবাই চাই, কিন্তু আমরা বললে কি তুই শুনবি? তার চেয়ে বরং তুই নিজেই বাড়িতে আছিস, ভালোই হলো। আমাদের আর বলতেই হলো না। এই জিমিন, আম্মু আজকে সকাল থেকে কিসের আয়োজন করছে রে? ও ভাইয়া, তোকে কিছুই বলেনি? তোকে বলেনি যেহেতু নিশ্চয়ই কারণ আছে, সারপ্রাইজ আছে তোর জন্য। আর ভাইয়া প্রশ্ন করিস না তো, আমার না আজকে হাতে এত সময় নেই। আমি শুধু তেই আপুর জিনিসগুলো এখান থেকে নিতে এসেছি। ও অনেকগুলো জিনিস তোর রুমে ফেলে গেছে, আর তোর রুমে ওর জিনিস থাকার কোনো প্রশ্নই আসে না। প্রশ্নই যখন আসে না তাহলে জিনিসগুলো এখানে আছে কেন? ও ভাইয়া, তেই আপুর পক্ষ থেকে আই এম এক্সট্রিমলি সরি। জিনিসগুলো যখন তুই কালকে না ছিলি তখনই নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু তেই আপু তো তোর ঘরে পাই রাখবে না, আর আমিও ছিলাম না। বলে জিমিন তের যাবতীয় জিনিস নিয়ে রুম থেকে ঢ্যাং ঢ্যাং করে বের হয়ে যায়। জাঙ্কুক আরো কিছু প্রশ্ন করেছিল, কিন্তু জিমিন তাতে কিছুই উত্তর দেয়নি। জিমিন চলে যাওয়ার পর জাঙ্কুক আস্তে আস্তে একটা জিনিস লক্ষ্য করে। জিমিন থেকে আপু বলছে কেন? যেই মেয়ে সারাক্ষণ ভাবি ভাবি বলে বাড়ি মাথায় তুলে রাখতো, সেই মেয়ে আজকে ওই মেয়েটাকে আপু বলে ডাকছে। স্ট্রেঞ্জ, আমি একদিন বাড়িতে না থাকতে কি সবকিছু পাল্টে গেল? বলে জাঙ্কুক ধীর পায়ে নিজের রুম থেকে বের হলো। বারান্দা দিয়ে নিচে তাকাতে
ঢুকতেই দেখলো আরেম ড্রয়িং রুমের সোফায় বসে আছে। তার মানে আরেমও আজকে অফিসে যায়নি, সেও বাসায় আছে। আস্তে আস্তে করে গিয়ে জাঙ্কুক জিমিনের রুমের সামনে দাঁড়ালো, তবে ভেতরে ঢোকেনি। জিমিন ওর রুমের ভিতরে তে সব জামা কাপড় ছড়িয়ে নিয়েছে। তে কোন ড্রেসটা পরবে না পরবে, কোন জুয়েলারিটা দিয়ে সাজবে না সাজবে, এই সব কথা নিয়ে তের মাথা খাচ্ছে। তেও বড় বোনের মতো চুপচাপ জিমিনের কথাগুলো শুধু শুনে যাচ্ছে, কিন্তু তেকে দেখে মনে হচ্ছে না তে খুব একটা এক্সাইটেড। আসলে সেদিন জিন তেকে সান্ত্বনা দেওয়ার পর, জাঙ্কুক বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর, আরেম, জিন আর জিমিন তেকে শপিং মলে নিয়ে গিয়ে ওকে অনেক শপিং করে দেয়। কারণ তে তো এখন এই বাড়ির বউ নয়, তে হচ্ছে এখন এই বাড়ির বড় মেয়ে, জিনের একমাত্র বড় মেয়ে। আর যার কারণে জিমিন তেকে আপু বলে ডাকছে। আর এই সকল কিছু সম্পর্কে জাঙ্কুক কিছুই জানে না। জাঙ্কুক জিমিন আর তেকে দেখে নিচে যায়, তখনই জিন জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায়। আমি তো তোকেই খুঁজছিলাম বাবা, আমার একটা কাজ করে দে তো। কি কাজ? তুই এখন একটু শপে যাবি আর গিয়ে আমাকে বেশ কয়েক ধরনের মিষ্টি এনে দিবি। মিষ্টি? মিষ্টি দিয়ে কি করবে? আরে বুঝতে পারছি না, বাড়িতে কিসের এত আয়োজন চলছে বলো তো? আরে বাড়িতে গেস্ট আসবে, সেই আয়োজনই চলছে। আর গেস্ট আসবে, তাদেরকে মিষ্টি না দিলে কেমন হয় বলতো? তাই তোকে বলছি, তোমার এই কাজটা করে দিবি না? আমি কি বলেছি যে করে দিব না? দিচ্ছি। কিন্তু আম্মু শোনো, গেস্টরা কারা সেটা আসলেই দেখতে পাবি। কেন এখন বলা যাবে না? সত্যি বলতে না রে, এখন বলা যাবে না, একটু স্পেশাল গেস্ট তো তাই। আমিও দেখবো তোমার কি স্পেশাল গেস্ট, যেটা তুমি আমাকে বলতে পারছো না। বলে জাঙ্কুক জিনের কথা অনুযায়ী শপে চলে যায়। জিন বিভিন্ন ধরনের মিষ্টির নাম বলে দিয়েছে, আর জাঙ্কুকে সেগুলো আনতেই হবে। জাঙ্কুক চলে যাওয়ার পরই সেই স্পেশাল গেস্টের আগমন ঘটে। আরেম দেখে সঙ্গে সঙ্গে দরজার কাছে চলে যায়। ও বাবা, তুমি চলে এসেছো। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আঙ্কেল। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো এসো বসো। আরেম বুগামকে সযত্নে সোফাতে নিয়ে এসে বসালো। বুগামের কণ্ঠ শুনতে পেয়ে জিন সেখানে সঙ্গে সঙ্গে চলে এসেছে। জিনকে দেখেই বুগাম উঠে দাঁড়ালো। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আরে তুমি দাঁড়াচ্ছ কেন? বসো। জিনের কথা শুনে বুগাম আবারও বসলো। তুমি কেমন আছো? আর তোমার বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আন্টি, আমি ভালো আছি। আর বাড়ির সকলের কথা আঙ্কেল তো জানি, আঙ্কেল দেখে এসেছে। বাবা একটু অসুস্থ, এমনি সবাই ঠিক আছে। ও আচ্ছা, তোমার আসতে কোনো প্রবলেম হয়নি তো? না আন্টি, আমার আসতে কোনো প্রবলেম হয়নি। নিচে হট্টগোলের আওয়াজ পেয়ে জিমিন দেখতে আসলো। দেখলো বুগাম এসেছে। বুগামকে দেখে জিমিন সঙ্গে সঙ্গে দৌড়ে নিচে চলে এসেছে। আরে বুগাম ভাইয়া, তুমি চলে এসেছো? কখন এসেছো তুমি? ও জিমিন, এই তো একটু আগে এসেছি। তো তুমি কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক ভালো আছি। বলতে বলতে জিমিন গিয়ে বুগামের পাশে বসে আর ফিসফিসিয়ে বলতে লাগে, যা সাজিয়েছি না তোমার বউকে, পুরো ফাটাফাটি লাগছে। তুমি তো অজ্ঞান হয়ে পড়ে মরেই যাবে। হাই হাই, কি বলো? আমি যদি অজ্ঞান হয়ে পড়ে মরে যাই তাহলে সেটা কেমন হলো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুধু অজ্ঞান হবে, হয়েছে? হয়েছে। তা আমার বউটাকে নিয়ে আসো একটু দেখি। সেই ছবিতে তোমার আব্বু একবার দেখিয়েছিল, তখন থেকে খুব ইচ্ছা করছিল যে সামনাসামনি দেখবো। এই পর্যন্ত সামনাসামনি দেখতেই পেলাম না। আহা, কাম ডাউন বুগাম ভাইয়া, দেখতে পাবে। দেখে আবার উচুট খেয়ে পড়ে যেও না। আমি একটু পরে নিয়ে আসছি, তুমি বসো। জিন বুগামকে শরবত সহ আরো অনেক কিছু খেতে দিয়েছে। বেশ কিছুক্ষণ পর জিমিন তেকে নিয়ে নিচে নামে। তে আজকে পিঙ্ক রঙের একটা ড্রেস পরেছে, 3 পিস, মাথায় ওড়না দেওয়া, দেখে পুরো আকাশের পরি লাগছে। হঠাৎই সিঁড়ির দিকে বুগামের চোখ যেতে বুগামের চোখ যেন আটকে গেল। যতক্ষণ জিমিন তেকে নিয়ে এসেছে বুগাম তো তেই দিকেই তাকিয়েছিল। জিমিন তেকে নিয়ে এসে বুগামের সামনাসামনি একটা সোফাতে বসালো। বুগাম তো এখনো তের দিকে হা করে তাকিয়ে আছে। জিমিন এই জিনিসটা বুঝতে পেরে গলা খেকনি দিয়ে বলল, বুগাম ভাইয়া, আমি তো তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। জিমিনের কড়কড় কণ্ঠে বুগাম তের দিক থেকে মুখ সরালো। কি বলতে ভুলে গেছো জিমিন তুমি আমাকে? আহা, আমি তো আঙ্কেল আন্টির কথা বলতে ভুলে গেছি। বলছি তারা কেমন আছে? তোমার আঙ্কেল আন্টি অনেক ভালো আছে। বুগাম এই কথাটা বললো ঠিকই, কিন্তু তের দিকে তাকিয়েই বলল। আসলে জিন বুগামের সাথে তের বিয়ে ঠিক করেছে। জিন বুগামকে সবকিছু খুলে বলেছে যে তের জাঙ্কুকের সাথে বিয়ে হয়েছে, আর কেন হয়েছে সেটাও বলেছে। তবে জাঙ্কুক তেকে বউ বলে মানে না, যার কারণে জিন বুগামের সাথে তের বিয়ে ঠিক করেছে। বুগাম অনেক ভালো একটা ছেলে, অনেক বড় বিজনেসম্যানও। বুগামের বাবা আর জাঙ্কুকের বাবা বেস্ট ফ্রেন্ড ছিল, আর বুগাম জাঙ্কুকের সাথেই পড়াশোনা করেছে। তবে জাঙ্কুক দেশের বাইরে করেছে আর বুগাম দেশে করেছে। তবে কলেজে পড়াকালীন বুগাম জাঙ্কুকের সাথেই পড়েছে। আরেম গিয়ে বুগামকে সব বলেছে, আর তের ছবি দেখাতেই বুগাম তো এক পলকে তেকে পছন্দ করে ফেলেছে। তাই আজকে তেকে সামনাসামনি দেখতে চলে এসেছে। ভেবেছিল মায়াবিনীটা কতই না সুন্দর। তবে বুগামের ধারণা পাল্টে গিয়ে বুগাম দেখলো বুগাম যতটা পরিকল্পনা করেছিল তার চেয়েও বেশি সুন্দর। সবাই বসে এই কথা ও কথা বলছিল, তখনই জাঙ্কুকের আগমন ঘটে। জাঙ্কুক প্রায় 1 ঘন্টা যাবত জিনের কথা শুনে সকল মিষ্টি খুঁজে খুঁজে কিনে নিয়ে এসেছে। আসলে জাঙ্কুক তো এটা জানে না যে এটা
তার বউয়েরই বিয়ের মিষ্টি। বাড়িতে ঢুকে হঠাৎই সবকিছু দেখে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তে পুতুলের মতো করে বসে আছে। আজকে জাঙ্কুকের তের দিক থেকে চোখই সরাতে ইচ্ছা করছে না। তবে বোগামকে দেখেই যেন জাঙ্কুকের পা রক্ত মাথায় উঠে গেল। একটা মেয়ে এসে সঙ্গে সঙ্গে জাঙ্কুকের হাত থেকে সকল মিষ্টি নিয়ে নিয়েছে। তবে জাঙ্কুককে দাঁড়িয়ে থাকতে সর্বপ্রথম জিমিন দেখে। আরে জাঙ্কুক ভাইয়া, তুই চলে এসেছিস? কতক্ষণ ধরে ওয়েট করছি, আসার নামই নেই। জাঙ্কুকের কথা শুনতেই বোগাম পেছন ফিরে তাকালো। তেও জাঙ্কুকের দিকেই তাকিয়েছে। আর এমজিনও ঘাড় বাঁকা করে ছেলের দিকেই তাকিয়েছে। জিমিন দৌড়ে উঠে গিয়ে জাঙ্কুকের পাশে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলতে লাগলো, দেখ ভাইয়া, বুগাম ভাইয়া টিয়া আপুকে দেখতে এসেছে। টিয়া আপুকে কি সুন্দর লাগছে তাই না? বুগাম ভাইয়া টিয়া আপুকে অনেক মানাবে। কথাটা শুনে যেন জাঙ্কুকের মাথায় বাস ভেঙে পড়েছে। মানে ওর বউয়ের বিয়ের মিষ্টি ও নিজের হাতে কিনে এনে দিল। বুগাম তো সঙ্গে সঙ্গে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরেছে। আরে ভাই, কেমন আছিস তুই? আর কোথায় গিয়েছিলি? এতক্ষণ দেখতেই পেলাম না। ভালো আছি। তুই এখানে হঠাৎ করে? দেখতেই তো পাচ্ছিস কেন এসেছি। আয় আয় আমার সঙ্গে আয়। বলেই বুগাম জাঙ্কুককে হাত টেনে ধরে নিয়ে গেল আর নিজের পাশে বসিয়ে দিল। তে সামনেই বসে আছে। বুগাম এমন একটা ভাব দেখাচ্ছে যেন বুগাম জানেই না যে তের সঙ্গে জাঙ্কুকের বিয়ে হয়েছে। আর সবাই এমন একটা সিন করছে যেন জাঙ্কুকের জামাই না ভাই লাগে। আমো, কি হচ্ছে এখানে? কি হচ্ছে দেখতেই তো পাচ্ছিস। বুগামার তে বিয়ে ঠিক করেছি আমি। ভাবছি আজকে এনগেজমেন্টটা করে রাখবো। হোয়াট? একি ভাইয়া, তুই অবাক হচ্ছিস কেন? এখানে অবাক হওয়ার কি হলো? তে জাঙ্কুকের দিকে তাকিয়েছে আর জাঙ্কুক তের দিকে তাকিয়েছে। জাঙ্কুকের রাগে পুরো চোখ দুটো লাল হয়ে গেছে। তবে তে কি করবে? ওর এখানে কিছুই বলার নেই। জিন যা বলবে ও তাতেই রাজি। জাঙ্কুক আর কোনো কথা না বলে সেখান থেকে উঠে হন হন করে নিজের রুমে চলে গেল। ওর রাগে যেন গা পিত্তি জ্বলে যাচ্ছে। ওর মা কিভাবে এই কাজটা করতে পারে? এদিকে তো সবাই মিলে তে আর বুগামের বিয়ে ঠিক করে ফেলেছে। তে এখানে হ্যাঁ না কিছুই বলেনি, শুধু বলেছে জিন যা বলবে তাই। তার মানে জিনের হ্যাঁ বলা মানে তেরও হ্যাঁই বলা। বেশ কিছুক্ষণ পর বুগাম জাঙ্কুকের রুমে যায়। গিয়ে দেখে জাঙ্কুক বেডের উপর মাথা নিচু করে বসে আছে। আরে ভাই, কি সমস্যা তোর? তোর কি শরীর টরেন খারাপ নাকি? ওইখান থেকে ওইভাবে উঠে আসলি, এখানে এসে একা একা বসে আছিস, কি হয়েছে? তুই আমার খোঁজ নিতে এসেছিস নাকি আমাকে টিটকালি মারতে এসেছিস সেটা আগে বল। আমি তোকে কেন টিটকালি মারতে যাব ভাই বলতো? হ্যাঁ আমি জানি কলেজ লাইফ থেকে তুই আমাকে বেশি পছন্দ করিস না, তবু আমি কিন্তু কখনো তোর খারাপ চাইনি। হ্যাঁ, তুই আমার ভালো চেয়ে আমাকে উদ্ধার করেছিস। এই, তোর কি আমার জিনিস নিয়ে টানাটানি না করলে পেটে ভাত হজম হয় না? সেই স্কুল লাইফ থেকে শুরু করে কলেজ লাইফ পর্যন্ত তুই আমার পেছনে লেগেছিলি। মাঝখানে তো সবকিছু ঠিকই ছিল, এখন আবার আমার পিছনে কেন লেগেছিস? ওয়াই জাঙ্কুক, ওয়াই? কেন আমি তোর পিছনে লাগতে যাব বলতো? এই, তুই জানিস না তুই আমার কি হয়? তুই কোন সাহসে তেকে বিয়ে করতে ঢ্যাং ঢ্যাং করতে করতে এখানে চলে এলি? কোন জাঙ্কুক কোন? এত মাথা গরম করছিস কেন? আমি সব কিছুই জানি। জানার পরেও কেন তুই এই কাজটা করলি? তার মানে তুই আমার পিছনে ইচ্ছা করে লাগছিস? কখনোই না। আমি তোর পিছনে কেন ইচ্ছা করে লাগতে যাব? আর তে তোর বউ হয় এটা তুই দাবি করছিস? কিভাবে দাবি করছিস? তুই কখনো থেকে স্ত্রীর মর্যাদা দিয়েছিস? সেটা এখন আমি তোকে কৈফিয়ত দিব? সেটা আমি তোকে কৈফিয়ত দিতে বলছি না। আর তোর সাথে দেখা করারও আমার কোনো ইচ্ছা ছিল না। আঙ্কেল আমাকে সবটা খুলে বলো, তাই আমি তোকে বিয়ে করতে রাজি হয়েছি। আর আমি তোকে বিয়ে করেই ছাড়বো। তোকে মানা করছে কে? যা কর, যা যা ইচ্ছা তাই কর। জাঙ্কুকের এরকম রংচটা কথা শুনে বুগাম সেখান থেকে চলে গেল এবং আরো কিছুক্ষণ কথাবার্তা শেষে বুগাম তার নিজের বাড়িতে চলে গেছে। এদিকে আরেম একটু শপে গেছে কিছু কেনাকাটা করার জন্য। জিন ড্রয়িং রুমের সোফায় বসেছিল। জাঙ্কুক দেখে জিন একা একা আছে। তখন জাঙ্কুকে আস্তে করে তার মায়ের পাশে বসে। আমা, বল, বুগাম এই বাড়িতে কেন এসেছিল? আচ্ছা বাবা, তুই সত্যি করে একটা কথা বলতো, তুই কি আজকাল কানে কম শুনিস নাকি কথা বুঝতে পারিস না? তোকে আমি তখনও বললাম যে আমি তের সাথে বুগামের বিয়ে ঠিক করেছি, তাই বুগাম তের সঙ্গে দেখা করতে এসেছিল। তুই তো শুনলি কথাটা, তাহলে কেন আবার এসে জিজ্ঞেস করছিস? আম্মা তুমি সত্যি করে বলো তো, তুমি তের সঙ্গে কেন আমাকে বিয়ে দিয়েছিলে? আমিও ভাবছিলাম তোকে সবকিছুই বলবো। তা তুই যখন নিজে থেকে সবকিছু জানতে চাইছিস তখন আমি তোকে বলবো। হ্যাঁ বলো, আমি সবটা শুনতে চাই। তুমি কেনই বা আমার সাথে তেকে বিয়ে দিয়ে এই বাড়িতে নিয়ে আসলে? আর কেনই বা আবার বুগামের সাথে বিয়ে ঠিক করেছো? তা বলছি কি ম্যাডাম, জিন আম্মু যদি বলেন যে বিয়ের পর বাসর ঘর করবে না, তাহলে কি তুমি করবে না? মানে কি বলছেন আপনি এসব? তোমরা কি আমাকে খেলনা পেয়েছো? হাতের পুতুল আমি? তোমাদের যখন ইচ্ছা হবে তোমরা তের সাথে আমাকে বিয়ে দিয়ে দেবে, যখন ইচ্ছা হবে তের সাথে আমাকে ডিভোর্স করিয়ে দেবে। মানে মগের মূল্য মামার বাড়ি আবদার পেয়েছো তোমরা? আজকে আমি বলছি, তুমি যদি তেকে এই রুম থেকে এক পা বাইরে বের করো তাহলে তুমি তোমার ছেলের মরা মুখ দেখবে। জাঙ্কুক, কি বলছিস তুই এসব?